কবে মারা গেলেন মিসেস উলারস? মহিলা এলে জিজ্ঞেস করলো তাকে। কবরস্থ করার 5 দিন আগে। কমবয়স্ক জন কোথায় আছে বলতে পারেন? মুখে বলতে পারবো না। ম্যান্টল পিছের উপর একটা কাগজে লেখা আছে ঠিকানাটা। আগের কেয়ারটেকার বলে গেছে জরুরি প্রয়োজন পড়লে বা চিঠি এলে ওই ঠিকানায় পাঠিয়ে দিতে। কাগজটা ওরই পাঠানো চিঠি, আবু সিম্বেল থেকে। ব্রুক স্ট্রিটের ঠিকানা লেখা ওতে। মহিলাকে ধন্যবাদ দিয়ে বেরিয়ে এলো রুপার্ট। ক্যাবটা দাঁড়িয়ে আছে এখনো। লম্বা একটা ট্রিপ দেওয়ার পর বিশ্রাম দিচ্ছে ঘোড়াগুলোকে। ওতেই আবার উঠে পড়ল রুপার্ট। গন্তব্য ব্রুক স্ট্রিট। গাড়ি চলতে শুরু করার পর কেটে গেল প্রাথমিক বিহ্বলতা। মন জুড়ে নেমে এলো বিষণ্ণতার মেঘ। ঝরে পড়ল অশ্রু হয়ে। এত যন্ত্রণা আর বেদনা কার সঙ্গে ভাগ করবে ও? আফসোস হচ্ছে ভীষণ। আর কটা দিন আগে আসতো যদি। বেশিক্ষণ লাগলো না গন্তব্যস্থলে পৌঁছাতে। গাড়ি থামার পর নেমে পড়ল রুপার্ট। আবার একবার ব্যাগ হাতে সুইচ টিপল কলিং বেলের। খানিক বিরতির পর দরজা খুলে দিল বাচ্চা এক মেয়ে। মিসেস উলারস আছে? জিজ্ঞেস করল রুপার্ট। জি স্যার, যথাসম্ভব ভদ্রতার সঙ্গে বলল মেয়েটি। ভেতরে ঢুকলো রুপার্ট। জানতে চাইল এডিথের কামরা কোথায়? উপর তলায় স্যার, ডান দিকে প্রথম কামরাটা, বলেই পালালো মেয়েটি। ঘর নোংরা করার অপরাধে মার খেয়েছে আজ, তাই আর সাহস করল না রুপার্টের সঙ্গে যেতে। ব্যাগ হাতে কামরার সামনে গিয়ে দাঁড়ালো রুপার্ট। টোকা দিল দরজায়। ঢুকতে বলা হলো ভেতর থেকে। সম্ভবত ভেবেছে এডিথ। গরম পানি নিয়ে এসেছে মেইড। ঘরে ঢুকলো রুপার্ট। এডিথ তখনও পেছন ফেরা ওর দিকে। কেতলি থেকে চা ঢালছে কাপে। 2 কদম সামনে বাড়ল রুপার্ট। মেঝেতে ঠক ঠক আওয়াজ উঠল ক্রাসের। অযাচিত শব্দের উৎস খুঁজতে পেছন ফিরল এডিথ। রীতিমতো চমকে উঠল ও। বিশালদেহী এক মানুষ দাঁড়িয়ে ওর সামনে। পরনে সর্ষে রঙের ট্রাউজার আর নাবিকদের পিক জ্যাকেট। ভাইকিংদের মতো এলোমেলো লাল দাড়ি আর অবিন্যস্ত চুল। কবে খুর কাচির ছোঁয়া পেয়েছে বলা মুশকিল। ঢাকা পড়েছে কপালটা। কে আপনি? কাকে চান? সামনে উঠে ধমকে উঠল এডিথ। কেন এসেছেন এখানে? আবেগের ধাক্কাটা তখনও সামলে উঠতে পারেনি রুপার্ট। কেবল একটা শব্দই বেরোলো ওর মুখ দিয়ে, এডিথ। অতি পরিচিত কণ্ঠটা আরেকবার চমকে দিল মেয়েটাকে। চায়ের ট্রে থেকে ছো দিয়ে তুলে নিল মোমদানিটা। প্রায় ছুটে এলো যুবকের সামনে। আলোটা তুলে ধরতেই পরিষ্কার দেখতে পেল রুপার্টের মুখাবয়ব। খাবি খেয়ে উঠল তরুণী। হাত থেকে পড়ে গেল মোমদানি। সভয়ে কয়েক কদম পিছিয়ে দাঁড়ালো গিয়ে ফায়ারপ্লেসের সামনে। ঈশ্বর, ঈশ্বর, আসলেই এসেছো তুমি? নাকি ভূত দেখছি আমি? বলল মেয়েটা। ভূত নই, জবাব দিল রুপার্ট। রক্ত মাংসের মানুষ আমি। আশ্বস্ত হয়ে নিজেকে সামাল দিল এডিথ। কিন্তু তুমি তো, সবাই বলছিল আর কি। খুঁড়িয়ে খুঁড়িয়ে ওর দিকে এগোলো রুপার্ট। এই প্রথম খেয়াল করলো এডিথ। ট্রাউজারের একটা পা শূন্য। লালব্যাক করছে কাপড়টা। চেহারার দিকে তাকাতেই চোখে পড়ল এবার অক্ষিকোটরও শূন্য একটা। ভালো চোখটা জবা ফুলের মতো লাল। কি হয়েছে তোমার? শুধালো ও ফিসফিস করে। টর্চার, গড়গড় করে উঠল রুপার্ট। ধরা পড়েছিলাম একদল অসভ্য বর্বরের হাতে। ওরাই এ হাল করেছে আমার। দাঁড়িয়ে থাকতে রীতিমতো কষ্ট হচ্ছে ওর। ভাষাহীন এডিথ হাত তুলে চেয়ার দেখালো শুধু। ধপ করে বসে পড়ল রুপার্ট। চা খাবে? কি বলবে বুঝতে পারছে না এডিথ। ওহ হো, বাড়তি কাপ তো নেই, আমারটাই নাও না হয়। হাত নেড়ে মানা করল রুপার্ট। নীরবতা নেমে এলো ঘরে। উদ্বেগ, হতাশা, ঘৃণা, রাগ, ভয়, নানান আবেগে
আবেগে একসঙ্গে আক্রান্ত হয়েছে মেয়েটা। ভীষণ দিশেহারা বোধ করছে ও। খুলে বলো সব, বলল। বুঝতেই পারছো কিছুই জানি না আমি। এখনও পরে আছি শোকের পোশাক, খুলে বলল রুপার্ট। শুনে রীতিমতো কাপ ধরে গেল এডিথের। উফ, কি ভয়ানক! বাঁচলে কিভাবে? ওখানকার ক্ষমতাশালী এক মেয়ের সহায়তায়। ওর সঙ্গে বন্ধুত্ব হয়েছিল আমার। গোত্রের যোদ্ধাদের নিয়ে এসে আমার প্রাণ বাঁচায় মেয়েটা। হত্যা করে বর্বর আরবদের। পরে অসচেতন অবস্থায় নিয়ে যায় আমাকে ওদের এলাকায়। যথাসম্ভব সেবা করে সুস্থ করে তোলে। শুনেছি আমরা ওদের কথা, বলল এডিথ। সুন্দরী এক তরুণী, অবশ্য অসভ্যরা যদি সুন্দর হয়। সত্যিই সুন্দরী মেয়েটা, আর অসভ্য নয়ও। অনেক প্রাচীন ওদের বংশ। সম্মানিত রাজকুমারী সেখানকার, লেডি অফ টামা। মায়ের খবর জানো? প্রসঙ্গ বদলালো এডিথ। হ্যাঁ, বাড়ি গিয়েছিলাম। ওখান থেকেই ঠিকানা পেয়েছি তোমার। আম্মুর মৃত্যুর সময় কাছে ছিল ওর? না, শেষ সময়টায় ছিলাম না ওখানে। কে ছিল তাহলে? বিস্মিত রুপার্ট। নাস্তেরা সম্ভবত। আরেকটা স্ট্রোক হয়েছিল ওর। লোভ পেয়েছিল হিতাহিত জ্ঞান। মারা যাওয়ার 15 দিন আগে ও বাড়ি থেকে চলে আসি আমি। আসলে কিছু করারও ছিল না ওখানে। তাছাড়া নার্সদের থাকার জন্য দরকার ছিল আমার কামরাটা। চরম একাকিত্বের মধ্যে মৃত্যুকে আলিঙ্গন করেছে ওর মা, বুঝে নিল রুপার্ট। এই প্রথম অপছন্দের ভাব জাগলো এডিথের প্রতি। মুখ যখন খুলল, লুকালো না সেটা। প্রার্থনা করো যেন অসুস্থতা কখনো না ছোঁয় তোমাকে। স্ত্রীর মনোভাব স্পষ্ট বুঝতে পেরেছে ও। ভয় পেয়ে গেল মেয়েটা। জানো, তাড়াতাড়ি বদলালো প্রসঙ্গ। স্বাস্থ্যবান এক পুত্র সন্তানের বাবা হয়েছেন লর্ড ডেভান। মন থেকে দোয়া করি বেঁচে থাকুক, বাচ্চাটা বেড়ে উঠুক সুস্থভাবে। সুনাম, কেরিয়ার সবই তো ধ্বংস হয়ে গেছে তোমার, বলল এডিথ। নানান কথা বলাবলি করছে লোকে তোমার চরিত্র নিয়ে। পরনারীর সংস্পর্শে গিয়ে নাকি ধ্বংস করেছ মিশনটা। পত্রিকায় পড়েছি ওসব। নিশ্চয় দরকার নেই বলার, সেফ রটনা ওগুলো। হ্যাঁ, এটা ঠিক যে দুজন মহিলাকে আশ্রয় দিয়েছিলাম ক্যারাভ্যানে। একাধিক কারণ ছিল এর পেছনে। প্রথমত, ওরা ছিল বিপদগ্রস্ত। দ্বিতীয়ত, ব্যবসায়ী ক্যারাভ্যান ছিল ওটা। এমন বহরে 2-1 মহিলা থাকাই স্বাভাবিক, কিন্তু ছিল না তা আমার ক্যারাভ্যানে। ছদ্ম পরিচয়টা আরও নিখুঁত করতে সম্মত হই ওদের সঙ্গে নিতে। ক্যারাভ্যানে আক্রমণের ব্যাপারে বলবো, আগে থেকেই ঘৃণা করত আমাকে ইব্রাহিম। মেয়েরা সঙ্গে থাকুক বা না থাকুক, হামলাও করতই। সৎ ও নিষ্ঠাবান অফিসার হিসেবে প্রতিটা কদম ফেলেছি আমি, বলে চলেছে রুপার্ট। তারপরেও যদি ভুগতে হয়, উপায় কি মেনে নেওয়া ছাড়া? সহ্য করবে কিভাবে? পা নেই, চোখ নেই, কেরিয়ার তো নেই। এমনকি যে সম্পদ আর মর্যাদা পেতে, সেটাও খুইয়েছ ডেভানের সন্তান হওয়ায়। দুশ্চিন্তায় উন্মাদ হয়ে যাচ্ছি আমি। অন্তত দুজন তো আমরা দুজনের জন্য রয়েছি, তাই না? মরিয়া হয়ে উঠল এডিথ। লোকটাকে কখনো মেনে নিতে পারেনি ও মন থেকে। ভালোবাসা তো দূরের কথা, উপরন্তু ঠোঁটে এখনও লেগে রয়েছে পরপুরুষের স্পর্শ, যে কিনা মর্যাদা ও আয় উপার্জন দুদিক থেকেই এখন রুপার্টের চেয়ে এগিয়ে। চেহারাও বিকৃত নয়, ভবিষ্যৎটা উজ্জ্বল আপাতত দৃষ্টিতে। না রুপার্ট, কঠিন কণ্ঠে বলল এডিথ। ঠিক নয় কথাটা। মৃদু কেঁপে উঠল রুপার্ট। শীতল কণ্ঠে জানতে চাইল, কেন নয় এডিথ? কেন বুঝতে পারছো না? আয়নার দিকে তাকাও। কয়েক মাস সম্পূর্ণ অন্ধ ছিলাম আমি, তারপর এই চোখে দৃষ্টি ফিরেছে। আজ আম্মুর মৃত্যুর খবর শুনে পানি ধরে রাখতে পারিনি চোখে, তাতেই লাল হয়ে উঠেছে চোখটা। ঠিক হয়ে যাবে এটা। চেহারাটাও হয়তো ঠিক করে দিতে পারবে ডাক্তাররা, কিন্তু পা, ওটা তো আর ফিরে পাবে না তুমি। নির্দয়ের মতো বলল এডিথ। খোড়া লোকদের ঘৃণা করি আমি, তার উপর কিচ্ছু নেই তোমার। কি করতে চাও তাহলে? দয়া করো রুপার্ট, ফিসফিস করে বলল এডিথ। সমাজের চোখে মৃত ছিলে, তাই থাকো। আমাকেও থাকতে দাও আমার মতো। আমাকে কখনো ভালোবেসেছিলে তুমি? জানতে চাইল রুপার্ট। না, বাঁচতে পারিনি, সত্যি কথাটাই বলল এডিথ। তবে বিয়ে করতে গেলে কেন? মানমর্যাদা আর ডেভানের সম্পদের জন্য? একটা পর্যায় পর্যন্ত হ্যাঁ, শ্রদ্ধা আর সম্মানের চোখে দেখতাম তোমাকে। তাছাড়া বিয়েটা করার জন্য খুব চাপ দিচ্ছিল ডেভান।
কেন দিচ্ছিল বলতে গেল রুপার্ট। তখন মাথায় খেলল যে ও যে ডেভানেরই অবৈধ সন্তান তা তো জানে না মেয়েটা, কষ্ট পাবে জানলে। এডিথের আচরণের প্রতিশোধ হিসেবে পাল্টা কষ্ট দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই রুপার্টের। সত্যি কথাটা সরাসরি বলার জন্য ধন্যবাদ, বলল ও। তবে তুমিও একটা কথা শুনে রাখো এডিথ, আজ এই মুহূর্ত থেকে তোমাকে ঘৃণা করি আমি। এ জীবনে আর আঙুলের ডগা দিয়েও স্পর্শ করব না তোমাকে। আজ থেকে তোমার আর আমার পথ আলাদা। রীতিমতো কষ্ট করে চেয়ার থেকে উঠে দাঁড়ালো রুপার্ট। খুঁড়িয়ে খুঁড়িয়ে বেরিয়ে গেল কামরা থেকে। পেছনে উঠে দাঁড়ালো এডিটও, ছুটল। ও রুপার্টের নাম ধরে ডাকতে ডাকতে। সাড়া দিল না যুবক, ফিরেও তাকালো না ওর দিকে। দুজনের মাঝখানে এখন ঘৃণা আর নীরবতার প্রাচীর। মুহূর্তেই সরে গেছে ওরা যোজন যোজন মাইল দূরে। 29। উদ্দেশ্যহীন হেঁটে চলেছে রুপার্ট, জানে না কোথায় যাবে। হাঁটতে হাঁটতে বন্ড স্ট্রিট পেরিয়ে পড়ল গিয়ে পিকাডেলিতে। এতটাই বেখেয়াল হয়ে আছে, প্রায় চাপা পড়তে যাচ্ছিল একটা ক্যাবের নিচে। আরেকটু এগিয়ে চলে এলো আর্মি ও নেভি ক্লাবের সামনে। ওদিকেই পা বাড়াতে যাচ্ছিল অভ্যাস বসে। তখনই মনে পড়ে গেল সমাজের চোখে মৃত ও। ক্লাবের সদস্য পদটা আর নেই। ফিরে চলল রুপার্ট। দ্রুত করতে গিয়ে প্রায় হুমড়ি খেয়ে পড়ল এক জেনারেলের উপর। সঙ্গে সঙ্গেই চিনতে পারল তাকে। এর অধীনে কাজ করেছে এক সময়। প্রথমটায় ভিক্ষুক ভেবে গাল দিয়ে বসলেন জেনারেল। তারপরেই নজরে এলো একটা পা নেই ভিক্ষুকের। লজ্জা পেলেন ভীষণ। বিড়বিড় করে ক্ষমা প্রার্থনা করে 6 পেন্সের একটা মুদ্রা গুজে দিলেন রুপার্টের হাতে। না না, ক্ষমা চাইবেন না, আমারই ভুল, অসতর্ক হয়ে পড়েছিলাম আমি, বলে পাশ দিয়ে হেঁটে যাওয়া ক্ষুধার্ত দর্শন এক সুইপারকে মুদ্রাটা দিয়ে দিল রুপার্ট। পা বাড়ালো রাস্তার উল্টো দিকে। কণ্ঠটা খুব পরিচিত মনে হলো জেনারেলের, কিন্তু কিছুতেই মনে করতে পারলেন না নামটা। এই যে শোনো, ডাক দিলেন পেছন থেকে। আরও দ্রুত পা চালিয়ে কুয়াশার ভেতর গায়েব হয়ে গেল রুপার্ট। কি অদ্ভুত, নিজেকেই শোনালেন জেনারেল। মনে হলো রুপার্ট উলারসর কণ্ঠ শুনলাম। ক্লাবে ঢুকে পোর্টারের বক্সে গিয়ে জিজ্ঞেস করলেন, কর্নেল উলারস এসেছিল ক্লাবে? না জেনারেল, উনি আর এই ক্লাবের মেম্বার নন। কয়েক মাস আগে সুদানে এক লড়াইয়ে মৃত্যু হয়েছে ওর। ও তাই তো, মনে পড়েছে এখন। মেয়ে নিয়ে কি যেন হয়েছিল মিশনে। কিন্তু আজ ভূত দেখেছি ওর। 1 পা নেই আর 1 হাত লম্বা দাড়ি। অদ্ভুত ব্যাপার। ফরেন অফিস সারিয়ে নদীর ধারে চলে এলো রুপার্ট। খুব ক্লান্ত ও। বসে পড়ল পাড়ের একটা বেঞ্চে। কিন্তু আরাম করা কপালে নেই ওর। পুলিশ এসে বাগড়া দিল বিশ্রামে। জিজ্ঞেস করলো, এখানে বসে আছে কেন? ভদ্রভাবেই বলল রুপার্ট, জনসাধারণের জন্য উন্মুক্ত জায়গা এটা। তাছাড়া ও তো বসেই রয়েছে, সমস্যা করছে না কোনো। শুনে দৃষ্টি দিয়ে ভস্ম করার চেষ্টা করলো পুলিশটি। লোকটা চলে যাওয়ার পর উঠে পড়ল রুপার্ট। 2 ল্যাম্পপোস্টের মধ্যকার গাঢ় অন্ধকারে আড়াল নিল। ঘন কুয়াশা জমে আছে এখানে। অন্তত বিরক্ত করতে আসবে না কেউ। কাঁধ থেকে ছেড়ে দিল ব্যাগটা। বসে পড়ল দেয়ালে হেলান দিয়ে। স্পষ্ট অনুভব করতে পারছে নিজের সার্বিক মর্যাদার কিছুই আর বাকি নেই খোয়াতে। সমাজের চোখে হীন ও মৃত ব্যক্তিও। কেবলই সুনাম আর সম্পদ প্রাপ্তির সম্ভাবনা দেখে বিয়ে করেছিল ওকে এডিথ বনিথ্রন। একটা কুকুর ছাড়া কিছুই নেই আর পাকে। জমাট ঠান্ডায় কেই বা পড়ে থাকবে এখানে। স্যালভেনশন আর্মির শেল্টার রয়েছে বাস্তুহীনদের জন্য। ওখানেই চলে গেছে সবাই। কিন্তু সেখানেও আশ্রয় নিতে পারবে না রুপার্ট। মৃত যে, কোথায় যাবে ও? কোথায় জায়গা আছে ওর মতন এক হতভাগার জন্য? হ্যাঁ, জায়গা একটা আছে বটে, মৃত্যুর হিমশীতল কোল। অন্তত মায়ের দেখা পাবে ওখানে। উঠে দাঁড়ালো রুপার্ট। ঝুঁকে এলো নদীর পার বরাবর বানানো দেয়ালটার উপর। ভেসে আসছে পানির কুলকুল আওয়াজ। আর একটু ঝুঁকলেই সাঙ্গ হবে ভবলীলা। মুক্তি পাবে দুনিয়াবি জ্বালা যন্ত্রণা থেকে। ঠিক তখনই যেন বদলে যেতে শুরু করলো পানির উপর ঝুলে থাকা কুয়াশার চাদরটা।
ঘোলাটে কুয়াশার পর্দা কালচে একটা অবয়ব পাচ্ছে ধীরে ধীরে। পর মুহূর্তেই মনে হলো কারো চুল যেন কালছে জিনিসটা। মুহূর্তেই কালো চুলের পটভূমিতে ফুটে উঠতে শুরু করলো কারো মুখাবয়ব। দ্রুত একটা চেহারা পেল অবয়বটা। মিয়া, দু চোখে অশ্রুর দাগ। আগের মতো এলোমেলো চুলগুলো এক লহমায় মিলিয়ে গেল চেহারাটা। রূপাটের অন্ধকার জীবনে ফিরতে শুরু করেছে আলোর আভা। শেষ পর্যন্ত আশার আভাস পেয়েছে, যেন ধ্বংসের মুখে পড়া জাহাজ বিদায় নিচ্ছে দুনিয়া আর জীবনের প্রতি প্রবল তিক্ততা। মনে পড়ল কি কথা দিয়ে এসেছিল মিয়াকে। প্রাণ ফিরে এলো ওর মাঝে, সঙ্গে স্বাভাবিক জৈবিক চাহিদা। সারাদিনে সামান্যই খাবার গেছে পেটে। উঠে এলো নদী তীর থেকে, খুঁজে বের করলো মোটামুটি মানের এক রেস্তোরাঁ। কিন্তু অর্ডার দিতে গেলে ওর বেশভূষা দেখে পকেটের হালত সম্বন্ধে সন্দেহ হলো ওয়েটারের। আগেই পয়সা দাবি করলো সে। খেতে খেতেই পাশ থেকে পড়ে থাকা পত্রিকাটা তুলে নিল রূপাট। একটু খোঁজ করতেই পেয়ে গেল লিভারপুল থেকে মিশরগামী স্টিমারের খোঁজ। 10:30টায় লিভারপুলগামী ট্রেনে চলল রূপাট। ওখানে নেমে বুক করে ফেলল সেকেন্ড ক্লাসের একটা টিকিট। 30 টামায় বসন্তকাল এখন। দ্রুত বাড়ছে ফসলগুলো। এক বিকেলে বাকি তাকে ডেকে বলল, মিয়া, আর ভাল লাগছে না এভাবে বসে থাকতে। ভাবছি ব্ল্যাক পাসের দিকে রওনা হব সকালে। এখন তো ফুলে ফুলে ভরে ওঠার কথা ওদিকটা। মাথা নাড়ল বাকিটা। ওখানে যাওয়াটা ঠিক হবে না এখন। খলিফার পোষা শয়তানগুলো এখনও দল বেঁধে ঘুরে বেড়াচ্ছে ওখানে। শ্রদ্ধেয় খালামণি, দেশটা কে চালাচ্ছে যেন? কপট রাগের সঙ্গে বলল কুইন অফ টামা। তুমিই চালাচ্ছ মিয়া, কিন্তু নিরাপত্তার দিকটাও তো দেখতে হবে নাকি? রোজ রোজ একই দৃশ্য দেখতে দেখতে ক্লান্ত আমি। একঘেয়ে লাগছে সব কিছু। নাকি মিশরেই চলে যাব? এমনকি লাক্সরের স্কুলও এত নিরস নয় এখানকার মতো। যাও তো এখন, বাইরে যাওয়ার ব্যবস্থা করো আমার। চলে গেল বাখিতা। ডুবে রয়েছে নিজের চিন্তায়। আমিরদের বলল 100 বর্ষাধারী এর একটা রক্ষী দল প্রস্তুত রাখতে। শয়তানের আছর হয়েছে লেডির মাথায়। কেউ জানে না কোথায় নিয়ে যাবে তাকে শয়তানটা। রীতিমতো প্রতিবাদ জানালো আমিরা। প্রায় পেকে এসেছে ক্ষেতের ফসল। এ সময় ওগুলোর উপর নজর রাখাটা জরুরি বেশি। তবু বাকি তার হুকুম বলে কথা। ব্ল্যাক পাসের মুখে ক্যাম্প করলো ওরা। প্রচুর বৃষ্টি হওয়া সত্ত্বেও হাতে গোনা 2-1টা ফুল ফুটেছে ওখানে। ওদিকে ফসলের চিন্তায় হাল খারাপ হয়ে যাচ্ছে অশ্বারোহীদের ক্যাপ্টেনের। জানতে চাইল আগামীকাল ফিরে যাবে কিনা। জবাবে বলল, মিয়া, মরুর খোলা বাতাসে স্বাস্থ্যের উন্নতি হচ্ছে ওর, তবে চাইলে ফিরে যেতে পারে ওরা। রাজি হলো না ক্যাপ্টেন। লেডির নিরাপত্তা সবার আগে। চলে গেল আরও একটা দিন। দুপুর গড়িয়ে নামলো বিকেল। বিকেলের তির্যক আলোয় দেখা গেল একাকী এক উষ্টারোহীর আবির্ভাব ঘটেছে দিগন্তে। বড্ড ক্লান্ত ভঙ্গিতে প্রতিটা কদম ফেলছে জানোয়ারটা। কে ওটা? বিস্মিত মিয়া প্রশ্ন করল বাকিটাকে। হতে পারে কোনো বেদুইন চোর কিংবা খলিফার গুপ্তচর। নিরুত্তাপ কণ্ঠে বলল বাকিটা। জানবো কেমন করে? হাতে তো লোক আছে তোমার, পাঠাও না কাউকে, ওরাই জেনে এসে জানাবে তোমাকে। হ্যাঁ, না, লুকিয়ে পড়ুক প্রহরীরা, আদেশ করল মিয়া। আক্রমণের জন্য যেন প্রস্তুত থাকে ওরা। ব্ল্যাক পাসের 8 মাইলের মধ্যে যে আসতেই দেখা গেল আর এক কদম চলতেও পারছে না উটটা। বাধ্য হয়ে ছোট একটা ঝোপের ধারে ক্যাম্প করলো আগন্তুক। আকাশে চাঁদ নেই আজ, মন্তব্য করলো বাকিটা। তাই আর এগোতে পারবে না। দিনের আলো ছাড়া উপায় নেই ওর। ভালোই হলো, অন্ধকারেই পাকড়াও করতে সুবিধা হবে। মরুন নিয়মে অন্ধকার নেমে এলো ঝপ করে। পুরো আধার হলে হুকুম করল মিয়া, 5 জন লোক আর আনো 20কে নাও। রুপার্টের সহায়তাকারী কুকুরটিকে এখনও নামেই ডাকে মিয়া। এক গুপ্তচর আর খোঁড়া উট ধরতে যাচ্ছি আমরা, খবরদার।
আনুবিস, হাকডাক করিস না যেন। টের পেয়ে গেলে পাল্টা হামলা আসতে পারে আমাদের উপর। ক্যাম্পের কাছাকাছি পৌঁছে ঘোড়ার পিঠ থেকে নেমে পড়ল ছোট্ট দলটা। এগোতে লাগলো পায়ে হেঁটে। সবার সামনে রয়েছে মিয়া, হাতের রশিতে বাঁধা আনুবিস। এক স্কাউট ফিরে এসেছে ওর, খুব কাছে যায়নি অবশ্য অবশ্য দেখতে পেয়েছে ছোট্ট করে আগুন ধরিয়ে তাতে কেতলি চাপিয়েছে লোকটি। বই পড়ছে, আগুনের দিকে পিঠ দিয়ে বসে। স্কাউটের দৃষ্টিতে একজন গুপ্তচরের জন্য অবশ্যই অস্বাভাবিক কাজ এটা। শুনল মিয়া, তবে কিছু বলল না। বাতাসে কি যেন শুকছে আনুবিস। উত্তেজিত হয়ে উঠল জানোয়ারটা। মেয়ের হাত থেকে ছুটে গেল রশি। মুক্তি পেয়ে সোজা আগন্তুকের ক্যাম্প লক্ষ্য করে ছুট দিল কুকুরটা। খানিক পরে ভেসে এলো ভারী এক পুরুষালী কণ্ঠ। পাখিটার দিকে ফিরে তাকালো মিয়া, চোখে উল্লাস। প্রহরীদের এগোতে ইশারা করে ছুট দিল ও ও এমনকি আনুবিসের চাইতেও জোরে। আগন্তুককে বুঝতে বাকি নেই ওর। জোর কদমে পিছু নিতে বাধ্য হলো বাকিটা। দেখা গেল আরব আলখেল্লা পরা লোকটির কোলে বসে রয়েছে আনুবিস। হাঁক ছাড়ছে খুশির। চেষ্টা করছে লোকটির গাল চেটে দিতে। খোড়া উটটা ঘাস খাচ্ছে পেছনে। ছায়ায় দাঁড়িয়ে আছে মিয়া। সেজন্য ওকে দেখতে পায়নি উটের মালিক। ধীর কদমে আগুন আর আগন্তুকের মাঝে গিয়ে দাঁড়ালো মেয়েটা। গায়ে উত্তাপ আসছে না দেখে ফিরে তাকালো লোকটি। প্রায় লাফিয়ে উঠে ইস্কাসে ভর দিয়ে এক কদম সামনে বেড়ে মুঠোয় নিল মিয়ার হাতটা। হাতের পিঠে চুমো খেয়ে ঠেকালো নিজের কপালে। যুবকের হাতের আঙুলে পাল্টা চুমো খেলো মিয়া। আহ, সত্যিই এসেছেন বে, জানতাম আসবেন। আগেও বলেছি আবার দেখা হবে আমাদের। টের পেয়েছি আপনার আসার কথা। এই লোকগুলোকে তাই তুলে নিয়ে এনেছি ওদের ক্ষেত থেকে। পুরো 3 দিন ঠায় বসে থেকেছি আপনার অপেক্ষায়। হ্যাঁ লেডি, চলে এসেছি। বলতে গিয়ে কেঁপে গেল রুপার্টের কণ্ঠ। আসতেই হলো আর কি। মানে কতদিনের জন্য এসেছেন? 1 রাত, 1 সপ্তাহ, জানি না, উত্তর দিল রুপার্ট। নির্ভর করছে আপনার উপর। আপনার ভীত হিসেবে থাকার অনুমতি দিলে সারা জীবন। স্বস্তির নিঃশ্বাসটা যেন বিস্ফোরণের মতো বেরিয়ে এলো মিয়ার বুক থেকে। ঝলমল করে উঠল মুখটা। অবশ্যই থাকবেন বে, কিন্তু অর্থ কি আপনার কথাটার? ভীত কেন? আপনি তো আমার কাছে আরও বড় কিছু। এখন একেবারেই হতদরিদ্র মানুষ আমি মিয়া। কিছুই অবশিষ্ট নেই আমার। যৎসামান্য যা থাকতে পারত তারও অধিকার ছেড়ে দিয়ে এসেছি। নিজের বলতে রয়েছে কেবল 7.5 পিয়েস্তা আর বন্দুকটা। দম নিল রুপার্ট। রীতিমতো কিচ্ছতার চূড়ান্ত করতে হয়েছে লন্ডন থেকে টামা পর্যন্ত আসতে। পয়সা বাঁচাতে একা পথ চলার ঝুঁকি নিতে হয়েছে বিশাল মরুতে। আপনাকে দেয়া কথাটা মনে ছিল আমার। মনে ছিল আপনার সহৃদয়তার কথা। সেজন্য মনে হলো বাঁচতে হলে কিছু না কিছু করতেই হবে আমাকে। আপনার অনুমতি পেলে জায়গা জমি দেখাশোনার কাজটা করতে চাই আমি। বিনিময়ে থাকার মতো একটা ঘর আর খাবার হলেই চলবে। জানি না খুব বেশি চেয়ে ফেললাম কি না। না না, বেশি চাননি মোটেও। আরও অনেক বেশি পেতে পারতেন আপনি। যাক, এসব নিয়ে কথা বলার অনেক সময় পাওয়া যাবে। খিদে পেয়েছে খুব। কি রান্না করছেন? খানিকটা ভাগ পেতে পারি? দূর, কি বলছি আমি। আতিথেয়তা তো আমার করার কথা। তালি বাজালো মিয়া। সঙ্গে সঙ্গে অন্ধকার থেকে ভূতের মতো উদয় হলো 5 প্রহরী। দারুণ কৌতূহল নিয়ে দেখছে রুপার্টকে। দাঁড়িয়ে আছো এখনো? দাঁত খিচালো মিয়া। প্রণতি জানাও তোমাদের লর্ডকে। তোমাদের শাসন করার জন্য ফিরে এসেছেন তিনি। সঙ্গে সঙ্গে সাষ্টাঙ্গন প্রণামের মতো শটান মাটিতে শুয়ে পড়ল ওরা। টামানগরের এমন কেউ নেই যে অপছন্দ করে রুপার্টকে। ওর সাহস আর আত্মত্যাগের মহত্বের কথা মুখে মুখে ফেরে ওদের। রুপার্টের ঘোর আপত্তি সত্ত্বেও পায়ে হাত ছুঁয়ে পূবদেশীয় কায়দায় সম্মান জানালো ওকে। ক্যাম্পে ফিরে যাও একজন, নির্দেশ দিল মিয়া। নিয়ে আসবে আমার ঘোড়াটা। ওটায় করে যাবেন উনি। আমিরকে বলবে অভ্যর্থনা জানাতে যেন তৈরি থাকে ওরা। হুকুম তামিল করতে ছুটল একজন তীরবেগে।
বাকিরা ক্যাম্পে রইল আহত উটটার পরিচর্যা করতে। প্রস্তুতির বহর দেখে রীতিমতো আঁতকে উঠল রুপার্ট। বাধা দিতে চাইল মিয়াকে। করছেন কি আপনি? এমনভাবে বলছেন আমি যেন কোনো রাজা বাচ্চা। আগেই বলেছি সামান্য এক ভবঘুরে বই কিছু নই আমি। রুপার্ট বে, নিজেকে আমার ভীত বলতে চান বলুন, তর্কে যাব না, কিন্তু ওদের জন্য আপনি হচ্ছেন লর্ড। আর কথা বাড়ালো না রুপার্ট। খুলে বলল লন্ডনের ঘটনা। মনোযোগ দিয়ে শুনল সব মিয়া। সবিস্ময়ে প্রশ্ন করল, এর পরেও মহিলাকে আপনার স্ত্রী বলে মনে করেন? ধর্ম আর আইন যে তাই বলে। রুপার্টের খুব কাছে চলে এলো মিয়া। সরাসরি তাকালো ওর চোখের দিকে। এখনো ভালোবাসেন তাকে? না, বাসি না। খুবই নীচ, কুটিল আর স্বার্থপর আচরণ করেছে ও আমার সঙ্গে। মিটো এডিথ আমার কাছে। আর কোনো মেয়েকে ভালোবাসেন তবে? বাসি মিয়া। শক্ত হয়ে গেল মিয়ার মুখটা। পাথরের চেহারায় জিজ্ঞেস করলো, কি তার নাম? এবার দেখার মতো হলো রুপার্টের চেহারা। ভাবখানা যেন চুরি করে ফুল ছিঁড়তে গিয়ে ধরা পড়েছে মালির হাতে। পালানোর পথ নেই। আমতা আমতা করে বলল, তুমি মিয়া? একটু ঝুঁকে গেল মিয়ার মাথাটা। আবার যখন তুলল মাথা, দেখা গেল অপার আনন্দে ঝলমল করছে মুখটা। স্বীকার করল, জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্ত আজকে। মহৎ লোক আপনি, সত্যিকার ভালোবাসতে জানেন। একটাই ভয়, সময়ের সঙ্গে সঙ্গে ফিকে না হয়ে যায় এই ভালোবাসা। না মিয়া, ভয় পেও না, বলল রুপার্ট। বসন্তের সোয়ালো পাখির মতো নিরে ফিরেছি আমি। আর কখনো অন্য কোথাও যাব না। ব্ল্যাক পাসের মুখে মেয়ার ক্যাম্পে নিয়ে যাওয়া হলো রুপার্টকে। শতবর্ষা উছিয়ে হৈ হৈ করে স্বাগত জানালো হলো তাকে। মেয়া আর বাকি তার সঙ্গে সাফার করলো রুপার্ট। তারপর ওর জন্য তাঁবু খাটানো হলো কিনা দেখতে চলে গেল বাকিটা। মেয়েটাকে নিজের জীবনের গল্প শোনালো রুপার্ট। বাদ দিল না কিছুই, এমনকি কম বয়সের অপরাধটাও না। গল্প শেষে ভেতরে ঢুকলো বাকিটা। পাক্কা 2 ঘন্টা তাঁবুর বাইরে অপেক্ষা করেছে বেচারি। তাঁবু প্রস্তুত শুনে সঙ্গে সঙ্গেই বেরিয়ে গেল রুপার্ট। শুরু হলো রুপার্ট আর মেয়ার সুখের দিন। মেয়েটার ঘরের সন্নিকটেই থাকার ব্যবস্থা করা হয়েছে যুবকের। ভোরে ঘুম থেকে উঠেই ক্ষেত দেখাশোনার কাজে যায় ও ফেরে সেই সন্ধ্যায়। রুপার্টের দূরদৃষ্টি আর প্রযুক্তির সামান্য ছোঁয়ায় পতির জমিগুলো পরিণত হলো সুফলা শস্য খেতে। রাতে একসঙ্গে খেতে বসে ওরা। খাওয়া শেষে চলে নানান বিষয়ে আলাপ সালাপ। এভাবেই চলছে প্রতিদিন। রুপার্টই মেয়ার পৃথিবী, ওর ভালো লাগা, ভালোবাসা, বিশ্বাসের বেদি। মেয়াই রুপার্টের প্রেম, আলো আর আশার তারা। 31 রুপার্ট লন্ডন ছাড়ার পর 7 বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। ভালোভাবেই বড় হচ্ছিল লর্ড ডেভানের একমাত্র পুত্র সন্তানটি। হঠাৎ আক্রান্ত হলো মস্তিষ্কের জটিল রোগে। প্রাণান্ত প্রচেষ্টা চালাচ্ছে ডাক্তাররা। বিফল হলো সমস্ত চেষ্টা। সবাইকে কাঁদিয়ে চিরঘুমের দেশে পানি জমালো শিশুটি। পুত্র শোকে ভেঙে পড়লেন লর্ড। বলা বাহুল্য, অঘটনায় সবচেয়ে খুশি হলো ডিক লারমার। রুপার্ট উলারস নেই দৃশ্যপটে। অতএব ডেভানের সমস্ত সম্পত্তি ও পিয়ারেজের উত্তরাধিকার পেতে যাচ্ছে ও। এদিকে বৈধ সন্তানকে হারানোর সঙ্গে সঙ্গে ডেভানের মনে ফের মাথাচাড়া দিল এডিথের প্রতি ভালোবাসা। ডিককে ডেকে আনালেন তিনি। প্রস্তাব দিলেন এডিথকে বিয়ে করতে। সঙ্গে ঝোলালেন লোভের মূল্য। 7 বছর ধরেই তার চেষ্টা করছি, বলল ডিক জবাবে। কিন্তু আমার দিকে ফিরেও তাকায় না ও। সে কি, কেন? আমি তো জানতাম তোমাকেই পছন্দ করে এডিথ। করতো, এখন আর করে না। হঠাৎ উদয় হয়ে ভজকট পাকিয়ে দিয়েছে রুপার্ট। শুনে এমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন লর্ড। বেফাস কথা বলে ফেলায় ভীষণ আফসোস হতে লাগলো যুবকের। জরুরি কাজের কথা তুলে তড়িঘড়ি বিদায় নিল ওখান থেকে। ঝড়ে বেগে ছুটতে শুরু করেছে ডেভানের মস্তিষ্ক। মনে পড়ল কিছু গুজবের কথা। সন্তান হারানোর শোকে ভুলেই গিয়েছিলেন ওসব। কদিন আগে পত্রিকায় পড়েছিলেন কোনো এক মরুদ্যান নাকি শাসন করে এক শ্বেতাঙ্গ লোক।
লোকে বলে মরা মানুষ নাকি ফিরে এসেছে জীবিত হয়ে। মনে প্রশ্ন এলো লর্ডের, শ্বেতাঙ্গ এই লোকটি কি রুপার্ট? এমন কি হতে পারে যে রুপার্ট এডিথের বিয়ের দিন ছেলেটার সামনে গোপন যে রহস্য উন্মোচন করেছিলেন সেটাই কাল হয়েছে। এডিথ তার মেয়ে। জানতে পেরে আর ফিরে আসেনি ছোকরা? না, রুপার্ট উলারসর চরিত্রের সঙ্গে মেলে না এটা। তারপরও খোঁজ খবর করার সিদ্ধান্ত নিলেন ডেভান। তৎক্ষণাৎ নিজস্ব ঘোড়ার গাড়ি নিয়ে উপস্থিত হলেন বিশেষ এক ক্লাবে। স্মোক রুমে পেয়ে গেলেন সাউথউইককে। কথায় কথায় উঠল রুপার্টের প্রসঙ্গ। আবদুল্লাহ নামে মিশরীয় যে সার্জেন্ট উলারসর মৃত্যুর রিপোর্ট করেছিল, কদিন আগে এক দুর্ঘটনায় আহত হয়ে মারা গেছে লোকটা, জানালেন আন্ডার সেক্রেটারি। মরার আগে স্বীকারোক্তি দিয়ে গেছে কর্নেলের মৃত্যুর পর লড়াইয়ের ময়দান ছেড়ে পালায়নি সে। শেখ ইব্রাহিম আক্রমণ শুরু করার আগেই চম্পট দেয়। তথ্যটা জানার সঙ্গে সঙ্গেই হেড অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে বিবৃতি। উলারসর নামে যে কলঙ্ক ছিল প্রত্যাখ্যান করে নেওয়া হয়েছে পুরোপুরি। আবদুল্লাহর স্বীকারোক্তি থেকে পরিষ্কার, সম্পূর্ণ নির্দোষ রুপার্ট। যা করেছিল মিশনের স্বার্থেই করেছিল। আর কিছু জিজ্ঞেস করলেন ডেভান। হ্যাঁ, মনে আছে মিশনটায় কত খরচ হয়েছিল? সংসদে প্রশ্ন উঠেছিল এ নিয়ে। ওই 2000 পাউন্ড পাঠিয়ে দেওয়া হয়েছে আমাদের ট্রেজারিতে, কিন্তু কে পাঠিয়েছে টেস্ট করা যাচ্ছে না। একটা নোটও এসেছে টাকাটার সঙ্গে, দায় মুক্তির স্বস্তির কথা লিখে। এখন প্রশ্ন হচ্ছে, কাজটা কি রুপার্টের বিধবা স্ত্রী বা তোমার? অবশ্যই না, জোর দিয়ে বললেন ডেভান। তারপর স্বভাবজাত কৌতুকের সুরে বললেন, আমাদের কি অতটা উদার বলে মনে হয় তোমার? তা কিভাবে এসেছে টাকাটা? একটা ব্যাংকের মাধ্যমে। ওরা শুধু এটুকুই বলেছে যে মিশরে ওদের একটা শাখা থেকে এসেছে টাকাটা। আমরা অবশ্য তদন্ত করেছি আর একটু। টামা নামে এক মরুদ্যানের খবর এসেছে কানে। জানতে পেরেছি কয়েক প্রজন্মেও বাইরের কারো পা পড়েনি জনক লেডি মিয়া শাসিত ওই এলাকায়। তবে বাস্তবে নাকি দেশটা চালাচ্ছে সাবেক এক ব্রিটিশ সেনা কর্মকর্তা। এতদিন বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন থাকলেও মিশর সরকারের সঙ্গে সম্প্রতি যোগাযোগ করেছে এলাকার শাসিকা। আনুগত্যের বিনিময়ে চেয়েছে সরকারি নিরাপত্তা। বলে পাঠিয়েছে পরিশোধ করতে চায় যাবতীয় কর খাজনা ইত্যাদি ইত্যাদি। লেখার ধরন থেকেই বোঝা যায় কোনো আরব মহিলার লেখা নয় চিঠিটা। সুপ্রশিক্ষিত কোনো সামরিক কর্মকর্তার লেখা। নিদেন পক্ষে লেখা হয়েছে তার করে দেয়া খসড়া দেখে। মহিলার চিঠি পেয়ে সরকারিভাবে লোক পাঠানো হয়েছিল ওখানে। প্রত্যক্ষদর্শী বলছে বিশাল এক বাগানে রূপ নিয়েছে টামা। খেজুর, লবণ আর ঘোড়ার বিরাট ব্যবসা ওদের। তবে কোনো শ্বেতাঙ্গকে দেখতে পায়নি লোকটা। তারপরেও আমার ধারণা রুপার্ট এখনও জীবিত। ওর যা চরিত্র, তাতে ওর বিরুদ্ধে আনিত অভিযোগ খণ্ডানোর বদলে নিজেকে গুটিয়ে নেওয়াই চেয়তর বলে মনে করেছে হয়তো। চাইলে খোঁজ খবর করতে পারো। অসংখ্য ধন্যবাদ, তাই করব আমি। বিদায় নিয়ে চলে এলেন ডেভান। ফিরেই খবর পাঠালেন যথাসম্ভব দ্রুত যেন তার সঙ্গে দেখা করে এডিথ। 32 বান্ধবীর সঙ্গে কটা দিন কাটানোর জন্য কর্নওয়াল গিয়েছিল এডিথ। একটা সপ্তাহ কাটিয়ে ফিরল লন্ডনে। জানতে পারল ডেকেছেন ওকে ডেভান। সঙ্গে সঙ্গেই গেল দেখা করতে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে লর্ড ডেভানের পরিবর্তন দেখে রীতিমতো আঁতকে উঠল ও। এতটাই অসুস্থ দেখাচ্ছে আমাকে? এডিথকে চমকাতে দেখে জিজ্ঞেস করলেন ডেভান। বলতে বাধ্য হচ্ছি, হ্যাঁ। শরীরের আর কি দোষ? বয়স তো কম হলো না। একটা লোকের বয়স 70 হয়েছে মানে ধরে নেওয়া যায় আয়ুর পূর্ণতা পেয়ে গেছে সে। অনিদ্রার সমস্যাটাও ফিরে এসেছে আবার। গত 6 রাতে এক করতে পারেনি চোখের পাতা। চলে গিয়ে একদম নিঃস্ব করে গেছে আমার ছেলেটা। এখন যত দ্রুত চোখ মুছতে পারি ততই ভালো। না না, ভুলেও বলো না অমন কথা। আরও অনেক বছর আয়ু হোক তোমার। যাক, আমার নয়, তোমার ব্যাপারে কথা বলতে ডেকেছি এডিথ। বিয়ে করছো না কেন ডিককে? কোনো মেয়ের জন্য যোগ্য মনে হয় ওকে? পাল্টা প্রশ্ন করল এডিথ। তা হয় না। ডিকের আত্মীয় ও সহমর্মী হলেও
কথাটা স্বীকার করতে হবে আমায়। তারপরও বিয়ে করতে বলছো ওকে? স্বীকার করছি যে একটা সময় আকৃষ্ট ছিলাম ওর প্রতি, বহু আগেই কেটে গেছে সেই মোহ। এখন ওকে পছন্দ করি না আমি। আফসোস যে ওর সত্যিকারের রূপটা চিনতে দেরি হয়ে গেছে অনেক। আমারও দেরি হয়েছে সত্যটা জানতে, স্বীকার করলেন লর্ড। মানে? বলছি, আমার ধারণা ভুল না হলে সুদান সীমান্তের কাছে টামা নামে এক মরু উদ্যানে বহাল তবিয়তে রয়েছে আমাদের রুপার্ট। জায়গায় সঠিক জায়গার সঠিক ইতিবৃত্তান্ত এখনও জানা নেই আমার। তবে কঠিনও নয় ওসব জানা, কেবল বেঁচেই নেই, রীতিমতো রাজার হালে রয়েছে ওখানে। এমনকি মিশনে যে 2000 পাউন্ড খরচ হয়েছিল কোনোভাবেই যা ওর দায় নয়, সেটাও পরিশোধ করে দিয়েছে। আচ্ছা, ওর জীবন বিমার টাকা দাবি করেছিলে? করনি? ভালো করেছো। ওই টাকা তুলে আনলে তোমার নামে মামলা ঠুকে দিত এখন বিমা কোম্পানি। মরু উদ্যানের আসল শাসিকাকে শাসন কার্যে সহায়তা করছে রুপার্ট। লবণ আর খেজুরের ব্যবসা করছে ওরা। অনেকক্ষণ গুম হয়ে রইল এডিথ, তারপর বলল, রুপার্টের সঙ্গে বিয়ের ব্যাপারে বলবো জর্জ। ভুলে গেছো যে তোমার চাপে পড়েই ওকে বিয়ে করতে রাজি হয়েছিলাম আমি। কখনোই বলিনি ভালোবাসি লোকটাকে। কারণটা জানতে চাও নিশ্চয়? তুমি আমার নিজের মেয়ে এডিথ। ঘরে যেন বাজ পড়ল। স্তম্ভিত হয়ে গেল মেয়েটা। খাবি খেতে লাগলো রীতিমতো। নিজেকে একটু সামলে নিয়ে প্রশ্ন করলো, সত্যি বলছো নাকি এটাও তোমার জঘন্য কৌতুকগুলোর একটা? না, নিখাত সত্যি। চাইলে তোমার মায়ের লেখা বিবৃতিটা পড়ে দেখতে পারো, তবে সেটার দরকার আছে বলে মনে করি না। সব সময় ভাবতাম সৎ একজন মহিলা ছিলেন মা, আর বোকা হলেও ভালো লোক ছিলেন বাবা। স্রেফ উবে গেল আজ ওসব চিন্তা। বুঝতে পারছি এখন আমার মধ্যে চরিত্রের খারাপ দিকগুলো এসেছে কোত্থেকে। পেরেকের মতো শক্ত লোক ডেভান, সেই তারও চোখমুখ কালো হয়ে গেল কন্যার কথার তিক্ততায়। অন্তত খুশি যে ব্যাপারটা জানে না রুপার্ট, বলল এডিথ। জানলে হয়তো আমাকে বিয়ে করায় পস্তাতো মনে মনে। সবই জানে রুপার্ট, বললেন লর্ড। ট্রেনে ওঠার আগে একটা চিঠি পৌঁছেছিল ওর হাতে, মনে আছে? আমি পাঠিয়েছিলাম ওটা। ওতে সবই জানিয়েছি ওকে। কিছুই বলেনি আমাকে রুপার্ট, এমনকি যেদিন ওকে ফিরিয়ে দিলাম সেদিনও না। চাইলেই কথাগুলো বলে আঘাত দিতে পারতো আমাকে, দেয়নি। আর আমি কি না? ফিরিয়ে দিলে মানে? অজ্ঞাতা বলতেই হলো এডিথকে। শুনে ভীষণ গম্ভীর হয়ে রইলেন লর্ড ডেভান। মুখ খোলার পর রীতিমতো ভৎসনা করলেন কন্যাকে। তারপর বললেন, আমি চাই সম্পর্কটা আবার জোড়া লাগাও তুমি। দিন ঘনিয়ে এসেছে আমার। জন্মদাতা ও আন্তরিক শুভাকাঙ্ক্ষী হিসেবে বলছি, খোঁজ নাও আসলেই ওখানে রয়েছে কিনা রুপার্ট। থাকলে যাও ওর কাছে। নিজে থেকে কখনোই তোমার কাছে আসবে না ও। যা করেছ ক্ষমা চাও তার জন্য। কিন্তু এত কিছুর পর কোন মুখে ক্ষমা চাইব ওর কাছে? ও কি ফিরিয়ে নেবে আমায়? স্বনামধন্য এক উকিলের দ্বারস্থ হলো এডিথ। সমস্ত ঘটনা খুলে বলল তাকে। এরপর চলে গেল স্কটল্যান্ডে। বছরের এ সময়টা সাধারণত ওখানেই কাটায় ও। অবকাশ যাপনের ষষ্ঠ সপ্তাহে একটা টেলিগ্রাম এলো এডিথের নামে। পাঠিয়েছেন তাবিথা। ওতে লেখা, এই মুহূর্তে চলে এসো, জর্জ আর নেই, সাহায্য দরকার তোমার। মারাত্মক শকড হলো এডিথ। দুপুরের ট্রেন ধরে ফিরে এলো লন্ডনে। রাগবি স্টেশনে একটা পত্রিকায় লর্ড ডেভানের মৃত্যু সংক্রান্ত প্রতিবেদন দেখতে পেয়ে কিনে নিল ওটা। অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে আজ সকালে গ্রাসভেনর স্কোয়ারে নিজ বিছানায় মৃত অবস্থায় পাওয়া গেছে লর্ড ডেভানকে। মাস কয়েক আগেই মারা গেছে লর্ডের একমাত্র পুত্র সন্তান। সেজন্য বলা যায় তার সঙ্গেই শেষ হয়ে গেছে এই পিয়ারেস। এখন তার স্থবর অস্থবর সমস্ত সম্পত্তির মালিকানা যাবে সংসদ সদস্য রিচার্ড ডিক্লামারের হাতে। ক্যাব নিয়ে সোজা গ্রাসভেনর স্কোয়ারে পৌঁছালো এডিথ। ড্রয়িং রুমে ওকে রিসিভ করলেন তাবিথা। পরস্পরকে আলিঙ্গন করলো ওরা, তবে তাতে উষ্ণতা নেই মোটেই। কিভাবে হলো এমনটা জানতে চাইল এডিথ। কোলোরাজের ওভারডোজ দেখবে ওকে? না থাক। ডেভানের মৃত্যুটা আত্মহত্যা কিনা
এ নিয়ে ডাক্তারদের মনে সন্দেহ থাকলেও মুখে কুলুপ এঁটে রাখলেন তারা। নানা রকম কথাও রটল বাজারে। প্রথম স্ত্রীর মতো একইভাবে মারা গেছেন লর্ড, সেজন্য এর সঙ্গে ভৌমিক ঘটনার যোগসূত্র দাঁড় করাতে চাইল কেউ কেউ। খুবই ছোট লর্ডের উইলটা, স্থাবর সম্পত্তির ব্যাপারে বিশদ কিছু বলা নেই ওতে। আইন অনুযায়ী পরবর্তী উত্তরাধিকারী পাবে ওসব। তবে স্ত্রীর জন্য ভদ্রস্থ খোরপোশের ব্যবস্থা করে গেছেন তিনি, আর কন্যার জন্য 2 লক্ষ পাউন্ড সমমূল্যের সম্পদ, সঙ্গে গ্রাসভেনর স্কোয়ারের বাড়িটা। এবার আসা যাক ডিক লারমারের প্রসঙ্গে। এডিথের উকিল নিশ্চিত হয়েছেন টামা মরুদ্যানে রাজত্ব করা শ্বেতাঙ্গ ব্যক্তিটি নিঃসন্দেহে কর্নেল রুপার্ট উলারস, যাকে এতদিন ভাবা হয়েছিল মৃত বলে। অর্থাৎ তারই হওয়ার কথা পরবর্তী লর্ড ডেভান। কাজেই বিস্তারিত তদন্তের ভিত্তিতে বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কেউ যেন লর্ডের সম্পত্তিতে কোনো রকম হস্তক্ষেপ না করে রায় দেয়া হলো। কিছুদিন পর উকিল সাহেব জানালেন অনেক কষ্টে কর্নেল উলারসর কাছে লর্ড ডেভানের মৃত্যু সংবাদ পৌঁছে দেয়া হয়েছে, কিন্তু লর্ড ডেভান টাইটেল গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। বলেছেন কখনোই ফিরবেন না ওখান থেকে। সব শুনে সিদ্ধান্ত নিল এডিথ রওনা হবে মিশরে। শুনে তাবিতাও সঙ্গী হতে চাইলেন। 33। একদিনের কথা। ঘোড়ায় চেপে চলার পথে পুরনো সেই সুরলহরী কানে আসায় উদ্বিগ্ন হয়ে উঠল রুপার্ট। ঠিক আগের মতোই 5 জন রয়েছে ওখানে। 3 জন বাজাচ্ছে বাঁশি, জাতীয় একটা বাদ্যযন্ত্র, আর ঢাকে তাল দিচ্ছে বাকি 2 জন। সেই একই বিষাদময় উচ্চ লয়ের উন্মাতাল সুরে ঝঙ্কিত হচ্ছে ধরা। দূর থেকে ধমক দিয়ে ওদের থামতে বলল রুপার্ট, কিন্তু কে শোনে কার কথা। তখন চাইলেও ও ওদের কাছে যেতে, কিন্তু তা করতে হলো পুরো 5 মাইল পথ অতিক্রম করতে হবে। তাই গেলেও জায়গা মতো পৌঁছানোর পর দেখা গেল চলে গেছে বাদক দল। নিষ্ফলা অনুসন্ধানের পর ফিরে আসার সময় উদ্বিগ্ন রুপার্টকে প্রশ্ন করল মিয়া, কি হয়েছে? এত চিন্তিত দেখাচ্ছে কেন তোমাকে? যে সুরটা বাজাচ্ছিল ওরা কানে বাজছে এখনও। মনে আছে প্রথমবার যখন ওই সুর শুনলাম? বাকিটা বলেছিল বিপদ ডেকে আনে ওরা। হলো কিন্তু তাই। হারালাম চোখ আর পা। দ্বিতীয়বার শুনলাম সাগর তীরে। তারপর দেশে ফিরে জানলাম হারিয়েছি মাকে, সেই সঙ্গে সমস্ত আশা ভরসা। এখন আবার কানে এলো সুরটা। স্বভাবতই দুশ্চিন্তা হচ্ছে। ঈশ্বরই জানেন কি হবে এবার। আমার অন্তত ভয়ের কিছু নেই, বলল মিয়া। প্রথম বিপদ থেকে উদ্ধার করেছি তোমাকে। দ্বিতীয় বিপদের পর ফিরে এলে আমার কাছে। তৃতীয়বারে কি হবে কে জানে। নির্বিকার ভঙ্গিতে বলল মিয়া, হয়তো লম্বা একটা সফরে বেরোবো আমরা। 2 জন একসঙ্গে থাকতে পারলে যেখানেই যেতে হোক পরোয়া করি না আমি। খুবই ভালো লাগলো শুনে, বাউ করে বলল মিয়া। বাদকদের ধন্যবাদ, ওদের জন্যই শোনার সৌভাগ্য হলো কথাগুলো, এবং আমি নিশ্চিত আর কখনো আলাদা হব না আমরা। শঙ্কা ভুলে গেল রুপার্ট। হাসি মুখে ফিরে চলল ওরা। হাজির হলো লবণের খামারে। পুরোপুরি রুপার্টের অবদান টামানগরে এ ব্যবসার প্রচলন। আর্থিকভাবে দারুণ লাভবান হয়েছে এলাকার সবাই। এরপর পরিদর্শন করল ওরা বিশাল খেজুরের খামার। তারপর উট ঘোড়ার ব্রিডিং গ্রাউন্ড দেখে রুপার্টের গড়া শেষ খালের পাশ দিয়ে ফিরে চলল বাড়ির দিকে। আগে একবারই ফসল হতো টামায়, কিন্তু শেষ খালের জালিকার কল্যাণে টামাবাসীরা এখন 2 ফসলের মুখ দেখে বছরে। টামার জন্য অনেক করেছো তুমি, রুপার্ট, বলল মিয়া চলতে চলতে। এই নগরের গোড়াপত্তনকারী আমাদের প্রাচীন পূর্বপুরুষ। নিজেদেরকে রাজা বলতো যারা, তাদের আমলের পর আমার সময়েই এতটা সমৃদ্ধির মুখ দেখছে টামা। পুরোপুরি তোমার কৃতিত্ব এটা। স্বভাবজাত স্মিথ হাসি দিয়ে বলল রুপার্ট। তোমাদের জন্য কিছু করতে পেরেছি কিনা প্রশ্ন সাপেক্ষ সেটা। তবে বেশ ভালোই গোছাতে পেরেছি নিজের আখেরটা। আমার অংশের মুনাফা থেকে এত টাকা জমিয়েছি যে কোথায় খরচ করব বলতে পারি না।
সেজন্য সিদ্ধান্ত নিয়েছি ওই টাকা দিয়ে হাসপাতাল খুলব একটা। ডাক্তার না হয়েও ডাক্তারি করতে করতে সত্যিই ভীষণ হাঁপিয়ে গেছি আমি। এখন সময় এসেছে চিকিৎসার দায়িত্বটা সত্যিকারের দক্ষ ডাক্তারের হাতে ছেড়ে দেওয়ার। আমিও ভেবেছি বিষয়টা, বলিনি এতদিন, কারণ হাসপাতাল বানালে তো বাইরে থেকে শ্বেতাঙ্গ লোক আনতে হবে, সেটা আমার অপছন্দ। ওদের ছাড়াই তো ভালো আছি আমরা। তাছাড়া বাইরের কাউকে পছন্দ করে না আমার লোকেরা। বুঝি, কিন্তু ইউরোপিয়ানরা তো ইতিমধ্যেই আবিষ্কার করে ফেলেছে আমাদের অবস্থান। উপরন্তু সরকারকেও কর খাজনা দিই আমরা, কাজেই ওদেরকে এড়িয়ে কিছু করাটা এখন সত্যিই অসম্ভব হয়ে দাঁড়াবে। মনে আছে এক লোক এসে বলে গেছে, আমি এখন লর্ড ডেভান। স্থির বিশ্বাস যে মুহূর্তে আমার বেঁচে থাকার খবর রটেছে, সেই মুহূর্ত থেকেই সেই মুহূর্ত থেকেই আমার সম্বন্ধে খোঁজখবর শুরু করেছে এডিথ। বার্তাবাহককে তুমি ফিরিয়ে দিয়েছ বটে, কিন্তু ফিরে সে আসবেই, নয়তো আসবে আমার স্ত্রী। এবার মেয়ার উদ্বিগ্ন হওয়ার পালা। ওরা এলে কি নিজের সামাজিক অবস্থান ফিরে পেতে ইউরোপ চলে যাবে তুমি? না, জবাব দিল রুপার্ট। এমনকি আমাকে ওই দেশের রাজা বানাতে চাইলেও না। এখানে তো তুমিই রাজা। মিষ্টি হাসি দিয়ে নিজের দিকে ইশারা করল মিয়া, আর ওদের কাছেও হাত তুলে দেখালো তামার অধিবাসীদের।